পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা ৩২। কি করছেন আপনি এখানে? কাপা গলায় প্রশ্নটা ছুড়ে দিয়েই থমকে দাঁড়ালো সাইফ। দৃষ্টি টর্চের আলোকে চারিদিকে এক চক্কর ঘুরিয়ে আবার স্থির করলো তার মুখে। আপনি এখানে করছেনটা কি? সাইফের বুকের ভেতরটা দম বন্ধের মতো ভারী হয়ে উঠল। কোন শব্দে নিজেকে ব্যাখ্যা দেবে সেই বুদ্ধিই মিলল না। দৃষ্টির সামনে মিথ্যা সাজিয়ে বলা মানে আরও বিপর্যয়। এসে খুব ভালোই জানে আসলে ওই দরজার পিছনে কি আছে। ঝাঁকুনি খেলো সাইফের ভিতরটা, তার নিঃশ্বাস পর্যন্ত জড়সড় হয়ে গেল। প্রশ্নটার মানে স্পষ্ট, দৃষ্টি সবটুকুই লক্ষ্য করেছে, তবুও সাইফ নির্বাক। তার নীরবতা বাতাসে আরও ঘন অস্বস্তি টেনে আনছে। সাইফের নিস্তব্ধতা দৃষ্টিকে স্থির থাকতে দিল না। সে পাশ কাটিয়ে সরাসরি এগিয়ে গেল ঝোপঝাড়ের সামনে। দুহাতে ব্যাকুল ভঙ্গিতে কাটার ঝোপ সরাতে সরাতে প্রকাশ করলো জংধরা বহু বছর অচল পড়ে থাকা সেই দরজা। পরক্ষণেই চেষ্টা করলো সেটাকে টেনে তুলতে, কিন্তু তার মৃণাল দেওয়ার শক্তি সেই মরিচা ধরা লোহার প্রতিরোধ ভেদ করতে পারল না। তখনই সাইফ এগিয়ে এলো, কথা না বলে দরজাটা খুলে দিল সে। লোহার খচমচ শব্দ সাথে রাতটাকে দুমড়ে দিল। দৃষ্টি তার দিকে এক মুহূর্তের জন্য তাকালো, চোখে বিস্ময় আর অল্প স্বল্প আতঙ্কের রেখা। আপনি সত্যি যেতে চান বউ? সাইফের নিমগ্ন প্রশ্নে দৃষ্টি মাথাখানি কোপর নিচ দুলিয়ে সম্মতি জানালো। সাইফ এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টর্চটা শক্ত করে ধরল। দৃষ্টিকে সাবধানে নামিয়ে নিজেও তার ঠিক পিছন পিছন নামতে লাগলো স্যাঁতস্যাঁতে সেই সিঁড়িতে। নিচে নেমে আসতেই সামনে গা ঠান্ডা করে দেওয়া কালো অন্ধকার। টর্চের তীক্ষ্ণ আলোর রেখা যেখানে গিয়ে পড়েছে, শুধু সেই সংকীর্ণ অংশটাই ধরা দিচ্ছে চোখে। বাকি সব এক গহ্বরের অদৃশ্য অতল। বাতাসে একটা ভয়ানক পচা ভেজা সাই সাই গন্ধ। দৃষ্টির শ্বাসরন্ধ্র তিরমির করে উঠল। নাক কুচকে ওড়নাটা ঝট করে তুলে ধরল মুখে। ধাপে ধাপে নামতে নামতে হঠাৎ সামনে কিছুটা আলো নজরে এলো। আরও কয়েক কদম এগোতেই কমলা হলুদ অস্থির আলোর ছটায় এক কক্ষ পরিষ্কার ফুটে উঠল। ইটের পাকা ঘর, তবুও চারপাশে অগোছালো বিশৃঙ্খলার অস্বস্তিকর চিহ্ন। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের বাঁ দিকটায় একটা ছোট্ট তোষক বিছানো, তার পাশেই কুৎসিত ভারী লোহার শিকলে পড়ে আছে মেঝেতে। দেয়ালে কোনো ফোকর নেই, হাওয়া প্রবেশের সামান্যতম পথ নেই, যেন ইচ্ছে করেই শ্বাস বন্ধ করার মতো বন্দি দশা তৈরি। দৃষ্টি বিস্ময়ে হা হয়ে চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হঠাৎ দৌড়ে গিয়ে থমকে দাঁড়ালো শিকলের পাশে। সেই ধাতব শিকলের গায়ে ছোপ ছোপ শুকনো রক্ত। বহুদিনের পুরনো নয় সেই দাগ। দৃষ্টির বুকের ভেতরটা কেঁপে উঠল, আতঙ্কে মুখটা থরথর করে উঠল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো সাইফের দিকে। এখানে কাকে বন্দি করে রাখা হয়েছিল? সাইফ এক মুহূর্ত থেমে নরম স্বরে বলল, জানি না আমি। কাল রাতে আপনি বলার পর এখানে প্রথমেই নেমেছি আমি। সবকিছু তখনও এমনভাবেই ছড়িয়ে ছিটিয়েছিল। দৃষ্টির চোখ দুটো অসহায়ের মতো বড় হয়ে উঠল। এই জায়গাটা বহু পুরনো, দেয়ালের সাথে দাগ, বাতাসে খামছে ধরা গন্ধ, সবই সাক্ষী বহু অজানা সময়ের। জিনিসপত্রের ক্ষয়ক্ষতির দিকে তাকালে মনে হয় বছর বছর ধরে এখানে কেউ অচল হয়ে পড়েছিল। কতদিন, কে, কেন? তার মাথা নিবারণ অচল শূন্যতায় ডুবে গেল। এটা কে করেছে? আপনার বাবা? এক মুহূর্ত স্তব্ধতা ভেদ করে সাইফের সংক্ষিপ্ত উত্তর, হতে পারে। দৃষ্টির হাঁটুতে কাঁপন ধরে গেল। একজন মানুষ কতটা অমানবিক হলে এমন কুকর্ম করতে পারে? ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। সাইফ চারিদিকে আরও একবার তাকিয়ে নিচু গলায় বলল, আমি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি, দেখে বোঝার চেষ্টা করব কার। এখন এখান থেকে বের হয়ে যাই চলুন। এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো নিরাপদ নয়। অভিশপ্ত গন্ধে দৃষ্টির মাথায় এমনিতেই ঝিম ধরে আছে। কোনো কিছু দেখার শক্তি বা ইচ্ছা কিছুই অবশিষ্ট নেই। তাই সে তার আর তর্ক না বাড়িয়ে সাইফের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। অত্যন্ত সতর্ক ভঙ্গিতে দৃষ্টিকে ওপরে তুলে এনে সাইফ আগের মতো সবকিছু গুছিয়ে দিল। তারপর হাত ধরে নিয়ে এলো ঘরের ভেতরে। ঘরে ঢুকতেই দৃষ্টি হঠাৎ ধপ করে কাউচে বসে পড়ল। মাথায় ঝিমুনি দিচ্ছে, চাহনি ঝাপসা, বুকের ভেতরটা ভয়ে জমাট। ওখানে কোনো মেয়ে ছিল, ফিসফিস করে উচ্চারণ মাত্র, তবু সেই স্বর ঘরটাকে কাঁপিয়ে দিল। সাইফ চুপচাপ এসে বসলো তার পাশে। দৃষ্টির চোখ জলজল করছে আতঙ্কে। আমি কাপড় দেখেছি,
ওটা মেয়ের কাপড়ই, তাই না? সাইফের দিকে তাকিয়ে আবারও কথাটা বলে উঠল দৃষ্টি। সাইফ কিছু না বলে তাকে ধীরে টেনে নিল নিজের কাছে। দৃষ্টির শরীর কাঁপছে, ভেতরের তীব্র ভয় তার কাঁধে কাঁপুনি তুলে দিয়েছে। শান্ত হন, এত ভেঙে পড়বেন না। এই জন্যই আপনার বাবা আমাকে এত আদিক্ষেতা দেখিয়েছিল। এই জন্যই মানুষটা কত নিচে নামলে এমন কাজ করে বলতে পারে, কত পাপ জমালে এমন সাহস আসে। সাইফ তার চুলে ধীরে ধীরে হাত বোলাতে লাগলো। দৃষ্টির বুকের ভেতর যন্ত্রণা পাক খেয়ে উঠছে। অতীতের পুরনো ভয়েরা আবার মাথা তুলছে। আবারও কথা বলতে যাবে, সাইফ হঠাৎ তার ঠোঁটে আলতো আঙুল রেখে থামিয়ে দিল। মাথা নেড়ে ইশারায় বোঝালো এখন নয়। দৃষ্টির চোখের পাতা হালকা কেঁপে উঠল। সাইফ গভীর মনোযোগে তার চোখের দিকে তাকিয়ে ধীরে কাছে এলো। তার স্পর্শে দৃষ্টির কাঁপন একটু একটু করে থিতিয়ে গেল। দৃষ্টির অসাড় হয়ে সাইফের টি শার্ট চেপে ধরল শক্ত করে। আশ্রয় খুঁজে পাওয়া মেয়েটা সে কি মরিয়া আকুলতা। সাইফ তাকে কোলে তুলে নিল। মাপা পদক্ষেপে এগিয়ে গিয়ে দৃষ্টিকে শুইয়ে দিল বিছানায়। ঘরের আলো নিভিয়ে গেল। দৃষ্টির বুকের সমস্ত ব্যথা, সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে গলে এলো সাইফের নীরব আশ্রয়ে। ভোরের আলো ধীরে ধীরে ঘরের নিস্তব্ধতায় ঢুকে সুভাষিত পরত ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সেই আবছা আলোক রেখায় নীলিমায় দেহ কেঁপে উঠল হালকা শিহরণে। অর্ধচেতন ঘুমের তরঙ্গে সে স্পষ্ট অনুভব করল কেউ একজন তাকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। ভিতরের গূঢ় ইন্দ্রিয় তীক্ষ্ণ সংকেতে সেটাই জানিয়ে দিলেও চোখের পাতা তুলতে তার প্রবল যুদ্ধ করতে হচ্ছিল। জ্বরের নিঃসহায় ভাবে শরীর নিস্তেজ, ক্লান্ত কাহিলতায় ডুবে আছে। চোখের কারুকাজ খুলতেই আলোর লোমশ রেখা এসে বিঁধল তার দৃষ্টিতে। ধীরে মাথা ঘুরিয়ে চারদিকে তাকাতেই বিস্ময়ের ঢেউ ছড়িয়ে গেল। ঘর শূন্য। দরজার কোণায় চোখ পড়তেই বোঝা গেল দরজা সামান্য খোলা। মাথার ভার সামলাতে সামলাতে সে ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে বসল। পা নামিয়ে দাঁড়ানোর মুহূর্তেই মাথা দুলে উঠল। মেরুদণ্ডে তীব্র টান ঢুকে চোখের দৃষ্টি গাঢ় কুয়াশায় ঢেকে গেল। পর মুহূর্তে ধপ করে আবারও বিছানার উপর বসে পড়ল সে। সাবধা, কোনো এক অগোচর কণ্ঠস্বর তার কানে এসে থেমে গেল মাঝপথে। নীলিমার মাথা কাত করে দরজার দিকে তাকালো। আশ্চর্য, সেখানে কেউ নেই। কিন্তু তার দৃষ্টির অগোচরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইমন। দুহাতে মুখ ঢেকে ফেলায় তার শ্বাস পর্যন্ত ধরা যায়নি। অল্পের জন্য দৃশ্যমান হয়ে যাওয়ার বিপদ থেকে বেঁচে গেছে সে। এরপর নীলিমা তাকানোর আগেই সরে গেছে সেখান থেকে। নিজের ভুল ভেবে নীলিমা আর কিছু অনুসন্ধান না করে ধীরে উঠে নিজেকে সামলে টলমল পায়ে চলে গেল ওয়াশরুমের অভিমুখে। মাঝখানে কেটে গেল আরও 6 দিন। দিন রাতের পালাবদল গণনার বাইরে। উজানের জীবনের সময় শুধু কাজের চাপের নদীতে ভাসতে থাকা এক গহীন স্রোত। নতুন ব্যবসার জোয়ারে সে এতটাই নিমগ্ন যে নিজের পায়ের শব্দটুকু শুনে ওঠার অবকাশ নেই তার। সেই ব্যস্ততায় উথলে ওঠা মুহূর্তেই দরজায় নরম ধাক্কা দিয়ে ঈশিতার মা প্রবেশ করলেন তার কামরায়। উজান বাবা, একটা কাজ করতে পারবে? উজান ল্যাপটপের নীল আলো থেকে দৃষ্টি তুলে তাকালেন তার দিকে। বলো ছোট মা। মহিলা দ্বিধাহীন স্বরে বললেন, দৃষ্টিকে একটু আসতে বলবে এই বাড়িতে। উজানের ভ্রু কুঁচকে উঠল। এত তাড়াহুড়ো কেন? কিছু হয়েছে কি? মহিলার মুখে লুকানো আনন্দের ঝিলিক। তিনি হাসি মুখে উজানের পাশে বসলেন। আজকে আমার মেজো বোন আর তার ভাসুরের ছেলে সহ কয়েকজন মেহমান আসবে ঈশিতাকে দেখতে। শব্দগুলো উজানের কানে পৌঁছাতেই অদৃশ্য আকাশ বিদীর্ণ হয়ে ঝটকা মেরে পড়ল তার মাথায়। মেঘহীন বজ্রপাত, গলার ভেতর কোথাও স্বর আটকে গেল। কপালের রগগুলো বিচ্ছিন্ন উত্তেজনায় তীব্র হয়ে উঠল আচমকা। দেখতে আসবে মানে? তার সেই দৃঢ় স্বর শুনে মহিলা সামান্য কেঁপে উঠলেন। চুপ হয়ে থাকা অবস্থাতেই উজানের কণ্ঠ আবার তীক্ষ্ণ হয়ে উঠল। ইস্যুকে বিয়ে দেওয়ার পায়তারা করছো নাকি? আসলে ছেলেটা খুব ভালো মানে? এখনো বিয়ের বয়স হয়েছে ঈশিতার? এত তাড়াতাড়ি কেন উথাল পাথাল হয়ে উঠলে? ওকে তাড়িয়ে দিতে এত অস্থিরতা কেন তোমার? উজানের স্বর হঠাৎই চড়ল। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ল তীব্র উত্তেজনায়। ভদ্র মহিলা দিশেহারা। কি ব্যাখ্যা দেবেন? কোন শব্দে পরিস্থিতি সামলাবেন? কিছুই বুঝে উঠতে পারছেন না। এখন কোনো দেখাদেখি হবে না। কিন্তু ওদের তো বলেই ফেলেছি। রান্না বান্না প্রায় হয়ে গেছে, তারা রওনাও হয়ে গেছে। এখন কিভাবে ফেরত পাঠাবো? আর তারা তো বলেছে পছন্দ হলে শুধু আকত করে রাখবে, পরে তুলে নেবে। মা জানে
উজানের এবার গলা ঠান্ডা রেখে কথাটা বলল, সবাই জানে, বড় ভাবিও আসতে বলেছেন। উজানের মুখের রক্ত উত্তাপ চড়তে লাগলো, চোখের পেছনে রাগের তাণ্ডব। সবার মাঝে কি আমি পড়ি না? তোমাদের এ কেমন আদর? মেয়ের ভবিষ্যৎ নিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে আর আমাকে জানানোর সামান্যটুকু সৌজন্য মনে হলো না? আসলে হয়ে গেছে, আর শুনতে চাই না। যারা আসছে তাদের খাইয়ে দাইয়ে বিদায় করবে। এসুকে কোথাও দেখাতে হবে না। বিয়ের বয়স ওর শেষ হয়ে যাচ্ছে না? ওর জন্য ওই ছেলের থেকেও 1000 গুণ ভালো মানুষ পাওয়া যাবে। কিন্তু উজান ধীরে ঘাড় কাত করতেই তাকাতেই ভদ্রমহিলার বাকিটুকু গিলে ফেলার মতো অবস্থা হলো। নিজের ভয়টুকু সামলে তিনি চুপচাপ চলে গেলেন সেখান থেকে। দরজা বন্ধ হতেই চারিদিকে এক ধরনের গুমট ভার জমে উঠল। উজানের মাথা টনটন করছে। রাগ, অপমান আর দুশ্চিন্তার ঝড় একসাথে আছড়ে পড়ছে তার মস্তিষ্কে। চারপাশের বাতাস পর্যন্ত তার কাছে এখন অসহ্য, ভারী শ্বাসরুদ্ধ করে লাগছে। আয়নার সামনে বসে বসে চুল বুলিয়ে বুলিয়ে আঁচড়াচ্ছিল ঈশিতা। গুনগুন করে গাওয়া তার সুরে এক অদ্ভুত নিষ্পাপ আনন্দ। অগোচর বাতাসে ভেসে আসা সেই প্রফুল্লতার রেশ দরজার কাছে আসা উজানের পা থামিয়ে দিল। সেই গুনগুন তার কানে সুর হয়ে নয়, হিংস্র বিষধারের মতো দপদপ করে রক্ত ছড়িয়ে যেতে লাগলো। এত সুখ আসে কোথা থেকে ওর? উজানের ভেতরে তীব্র এক প্রতিক্রিয়া দপদপ করে উঠল। সজোরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। ধপ করে চমকে উঠল ঈশিতা। চিরুনি হাত থেকে ছিটকে পড়ে মেঝেতে লুটিয়ে গেল। দুহাত বুকের উপর তুলে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। উজানের এমন অগ্নিমূর্তি সে আগে কখনো দেখেনি। উজান তড়িঘড়ি পায়ে এগিয়ে এসে একেবারে তার সামনে থামল। এক ঝটকায় ঝুঁকে এলো, এত কাছে যে তার উত্তপ্ত শ্বাস ঈশিতার চোখ মুখ পুড়িয়ে দিতে লাগলো। ভয় পেয়ে সে চোখ দুটো সংকুচিত করে ফেলল। পরের মুহূর্তেই ড্রেসিং টেবিলের উপর উজান সজোরে থাবা বসিয়ে দিল। ড্রেসিং টেবিলের উপর উজান সজোরে থাবা বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শখ না বিয়ে করে ফেলার? এত শখ আসে কোথা থেকে তোমার? ঈশিতা গলা শুকনো হয়ে চোখের পাতা পিটপিট করে খুলল। চোখাচোখি হতেই অবাক বিস্ময়ে তার ভ্রু কুঁচকে গেল। মাথা খানিকটা পেছনে সরিয়ে সে কাপা গলায় বলল, বিয়ে? কার বিয়ে? এত ভান করছো কেন ঈশিতা? উজানের রাগ আবার স্ফুলিঙ্গের মতো মাথা তুলে জ্বলে উঠল। ঈশিতার মুখের সামনে আরও একটু ঝুঁকে এলো সে। এমন ভাব ধরছিস যেন কিছুই জানিস না, অথচ এখানে বসে মুখে পাউডার ঘষে লেজে গোবরে সাজছিস। ঈশিতা ভ্রু কুঁচকে তাকালো। কি বলছো তুমি? আমি তো এমনি চুল আঁচড়াচ্ছি। আর আজকে মেহমান আসবে তুমি জানো না? তোমার ইচ্ছে আমি কি জরিনার মতো নোংরা কাপড় পরে বসে থাকবো? উজান ঠোঁট কামড়ে ধরে রাগ সামলাতে লাগলো। সেই অল্পের নিয়ন্ত্রণেই চোখের রং প্রায় লালচে হয়ে উঠেছে। তার ওই দহনময় মুখ দেখে ঈশিতা একবার ঢোক গিলে নিল, কিন্তু মুখের অভিব্যক্তিটুকু বদলালো না। উজানের ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে, আর এই মেয়ে তার সামনে দাঁড়িয়ে তার রাগটাকে খাঁটি উপহাস বানিয়ে ফেলছে। হঠাৎ দুহাতে উজানের বুক ঠেলে নিজেকে সরিয়ে নিল ঈশিতা। দৃঢ় ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। শরত, আমাকে তৈরি হতে দাও। আজকে আমার খালামণি আসছে, এটা তুমি জানো না নাকি? আর তার সাথে পিয়াস ভাইয়াও আসছে। ইস, কত বছর পর পিয়াস ভাইয়ার সাথে দেখা হবে ভাবতেই কি খুশি লাগছে আমার। বলার শেষ শব্দটুকু ফসকে বেরোতেই আয়নার সামনে গিয়ে আরও খুশিমাখা ভঙ্গিতে পেনিটেল বাঁধতে লাগলো ঈশিতা। সামনে থেকে দুগুচ্ছ চুল বের করবে, ঠিক তখনই তার রাবারটা টেনে খুলে ফেলল উজান। চুল ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঈশিতাকে দেয়ালে চেপে ধরল সে। ঈশিতা মুহূর্তের মধ্যে জমে গেল একদম বরফ খণ্ডের মতো। উজান তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে জ্বালাতে খুব ভালো লাগছে তাই না? আমাকে পড়তে দেখে বেশ শান্তি পাচ্ছিস তুই? ঈশিতা ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু উজান তার দুহাত কবজি থেকে চেপে তুলে রাখলো মাথার পাশে, দেয়ালে ঠেসে। অন্য হাতটা তার কোমর ঘিরে তাকে এত কাছে টেনে আনলো যে দুজনের শ্বাস একে অপরকে ছুঁতে লাগলো। ভালো হচ্ছে না কিন্তু, ঈশো পাখি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। ঈশিতা বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে পলক ফেরালে নরম স্বরে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসো? প্রশ্নটা শোনা মাত্র উজানের চোখের তেজ গলে নরম হয়ে এলো। হাতে থাকা বাঁধনটাও শিথিল হলো। সে কিছু বলল না, চেয়ে রইল শুধু ঈশিতার চোখের গভীর খাতে। বলো, শেষবারের মতো সুযোগ দিচ্ছি। না বলতে পারলে সরো, আমাকে তৈরি হতে হবে।
সবাই চলে আসবে। উজান এখনও নীরব। তার আঙুলগুলো ধীরে ধীরে ঈশিতার কবজি থেকে সরে গেল। ঈশিতা সেসব দেখলো একটু আহত দৃষ্টিতে। উজান সম্পূর্ণ হাত ছেড়ে দিতেই সে অল্প নড়ে উঠল। তারপর কোনো কথা না বলে, কোনো অভিযোগ না রেখে পাশ কাটিয়ে সরে গেল। আবারও এক বিরতিহীন টানে ঈশিতার কবজি আবার নিজের দখলে নিয়ে নিল উজান। একই মুহূর্ত সে ঘুরে এসে সরাসরি উজানের বুকে ধাক্কা খেল। বুকটা যেন ইটের দেয়াল। ধাক্কার অভিঘাতে ঈশিতার মাথা হালকা নড়ে উঠল। উজান দুহাতে তার কোমর জড়িয়ে একেবারে নিজের সঙ্গে মিশিয়ে নিল। চোখে চোখ রেখে তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল, তোকে আমার চাই। ঈশিতা গিলল। তারপর নরম স্বরে বলল, আর আমার তোকেই লাগবে। আর তুই শুধু আমার। আর উজানের গলা থমকে গেল। চোখের দৃষ্টিটা ঘনীভূত হলো। ভাবলো, আরেকটু ভাবলো। তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছে হঠাৎই ঝুঁকে এলো। আলতো করে চেপে ধরল ঈশিতার অধর। এমন স্পর্শে আগে কখনো পড়েনি ঈশিতা। মনে পড়ল পুরো সত্তাটা গভীর জোয়ারে ভেসে যাচ্ছে। হাত থরথর করছে। চোখের পাতা শক্ত করে বন্ধ হয়ে গেল। আঙুলগুলো খামচে ধরেছে উজানের টি শার্ট। মুহূর্ত কয়েক পরে উজান সরে এলো, তবে চোখ সরালো না। যে কথাটার জন্য তোর এত ছটফটানি, সেটা তোকে আমি খুব আয়োজন করে বলবো। আর বেশি বাড়াবাড়ি করলে এই ধরনের শাস্তি পাবি, সহ্য হবে কিনা ভাবিস। ঈশিতা লাজুক হেসে তার বুকে দুটো কিল মারল। চুল টেনে ঠিক করে অন্যদিকে তাকিয়ে বলল, এমনিতেও আমি আম্মুকে বারণ করে দিয়েছি। তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছিলে। উজান ভ্রু উঁচু করলো। মানে তুই সব জেনে মজা নিয়েছিস, আমাকে বাধ্য করেছিস এমন কাজ করার জন্য। ঈশিতা এবার ঘুরে তাকালো। তুমি যে এমন বেহায়া তা কি আমি জানতাম? উজান এগিয়ে এলো এক পা। এদিকে আয়, আর একটু আদর করি, কম হয়ে গেছে। উজানের বাচ্চা বলেই ঘরে দৌড় দিল ঈশিতা। উজান সেদিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হেসে ফেলল। একটা পরম তৃপ্তির হাসি, যা শুধুই ঈশিতার জন্য।